বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গতদিনে পঞ্চম অধ্যায়ের দেখেছি যে যোজনী পর্যন্ত আমরা দেখেছি। আজকে আমরা আলোচনা করব পরিবর্তনশীল যোজনী নিয়ে। পরিবর্তনশীল যোজনী থেকে আমাদের যা দরকার আছে এখানে প্রাথমিকভাবে লেখা আছে। আমরা প্রথমেই দেখে নেব যে পরিবর্তনশীল যোজনী কাকে বলে। হ্যাঁ, সাধারণত বা সচরাচর যে মৌলগুলোর একের অধিক যোজনী থাকে এই মৌলগুলোর যোজনীকে বলা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। আমরা এখানে বোঝার জন্য দুই তিনটা মৌল ব্যবহার করেছি। দেখো, নাইট্রোজেন লেখা আছে। পরিবর্তনশীল যোজনী কি থাকবে? তাদের একের অধিক যোজনী থাকবে। যেমন নাইট্রোজেনের যোজনী দেওয়া আছে 3-5, দুইটা যোজনী আছে। ফসফরাসের যোজনী আছে 3-5, সালফারের যোজনী আছে 2-4-6, ক্লোরিনের যোজনী আছে 1-3-5-7। এরকম আরও অনেক মৌল আছে। তাহলে যে মৌলগুলোর এরকম একের অধিক যোজনী থাকবে তাদের যোজনীকেই আমরা বলবো পরিবর্তনশীল যোজনী। ঠিক আছে? আচ্ছা, আমরা এবারে দেখি এই পরিবর্তনশীল যোজনী নির্ণয় করতে গিয়ে আমাদের কি দরকার হবে। বিভিন্ন উপশক্তি স্তর আছে, উপশক্তি স্তরগুলোকে আমাদের অরবিটালে ভাগ করতে হবে। হ্যাঁ, আমরা দেখতেছি ওখানে উপশক্তি স্তর আছে পি উপশক্তি স্তর। আমরা দেখছি পি উপশক্তি স্তর 3টা অরবিটালে বিভক্ত, px py pz। ডি উপশক্তি স্তর 5টা অরবিটাল আছে, dxy dyz dzx dx স্কয়ার মানে y স্কয়ার dz স্কয়ার। আচ্ছা, উপশক্তি স্তর এবং অরবিটালের কি প্রয়োজন? আমরা যখনই পরিবর্তনশীল যোজনী নির্ণয় করতে যাব তখন আমাদের দেখা যাবে যে মৌলগুলোকে নরমালি একবার উত্তেজিত করার পর পুনরায় তাকে আবার উত্তেজিত করতে হবে। পুনরায় উত্তেজিত করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে? পুনরায় উত্তেজিত করার জন্য স্টার চিহ্ন আমরা জানি, গতদিনে আলোচনায় ছিল। স্টার চিহ্ন শব্দের অর্থ হলো উত্তেজিত করা। যখন আমরা দ্বিতীয়বার একটা মৌলকে উত্তেজিত করব, দ্বিতীয়বার উত্তেজিত করার জন্য আমাদের এই জিনিসগুলোর দিকে খেয়াল করতে হবে। কি? প্রথমে হলো যোজ্যতা স্তরে ফাঁকা অরবিটাল আছে কিনা এটা খেয়াল করব। আর দ্বিতীয়ত হলো যোজ্যতা স্তরে জোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল আছে কিনা, এই দুটো জিনিস খেয়াল করব। এই দুটো জিনিস খেয়াল করলে দেখা যাবে যে ওই মৌলটাকে পুনরায় উত্তেজিত করা যাবে কিনা। যদি পেয়ে যাই এই দুটা অপশন, তাহলে অবশ্যই আমরা এটাকে আবার উত্তেজিত করব। আর যদি অপশনটা না থাকে তাহলে উত্তেজিত করার সুযোগ থাকবে না। তাহলে আমরা দেখলাম পরিবর্তনশীল যোজনী ওই মৌলগুলোকেই বলবো যাদের একের অধিক যোজনী থাকে। তা আমরা পরিবর্তনশীল যোজনী নির্ণয় করতেছি। এবারে সচরাচর আমরা এখানে নর্মালি আমরা যদি ফসফরাস, সালফার এবং ক্লোরিন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো। দেখা যায় মোটামুটি আমরা যে এর বিগত পরীক্ষাগুলোতে দেখেছি এর মধ্য থেকেই পরীক্ষায় আসে। আমি এখানে তোমাদের সুবিধার জন্য শুধু সালফার নিয়ে আলোচনা করব। আমরা এখন দেখাবো যে সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কি না। আমরা দেখেছি একটু আগে যে সালফার যোজনী 2 হয়, 4, 6। তা আমরা এবারে দেখবো যে সালফার যোজনী আসলে এগুলো আসে কিনা। প্রথমে আমরা ওই মৌলটাকে ইলেকট্রন বিন্যাস করে নেব। আচ্ছা, সালফারকে স্বাভাবিকভাবে একবার উত্তেজিত করে নেই। উত্তেজিত করলে এর শেষে যে পি উপশক্তি স্তর আছে, পি উপশক্তি স্তরটাকে অরবিটালে ভাগ করে দিব। 4টা ইলেকট্রন আছে, প্রথমটাতে 2টা, পরের অরবিটালগুলোতে একটা করে ইলেকট্রন যাবে। তো আমরা এখানে দেখতেছি 3py এবং 3pz, এখানে 2টা বিজোড় ইলেকট্রন আছে। আমরা জানি যোজ্যতা স্তরের বিজোড় ইলেকট্রনটা ওই মৌলের যোজনী নির্দেশ করে। তাহলে এখানে বুঝতে পারলাম যে সালফারের যোজনী কত হচ্ছে? 2। এবার আসি সালফারকে আবার উত্তেজিত করা যাবে কি না। তাহলে পুনরায় উত্তেজিত করার জন্য আমরা আবার এই শর্ত দুটার দিকে একটু খেয়াল করে নেই। পুনরায় উত্তেজিত করার জন্য আমার ফাঁকা অরবিটাল থাকতে হবে, জোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল থাকতে হবে। তো আমরা এদিকে একটু আসি যে আমাদের যোজ্যতা স্তর হলো এখানে তৃতীয় শক্তি স্তর 3s এবং 3p। এখানে দেখি 3s2 3px2 আছে। 3s2 এখানে 2টা ইলেকট্রন আছে, এটা জোড়। 3px2 এখানেও 2টা ইলেকট্রন আছে, এটাও জোড়। তাহলে আমরা দেখলাম যে জোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল আছে। এবারে আসি ফাঁকা অরবিটাল আছে কিনা। আমরা দেখতেছি তৃতীয় শক্তি স্তর। আমরা সবাই জানি তৃতীয় শক্তি স্তর তিনটা উপশক্তি স্তর নিয়ে গঠিত, 3s 3p এবং 3d। তাহলে আমরা এখানে সালফার ইলেকট্রন বিন্যাসে শুধু 3s এবং 3p লিখেছি। 3d এখানে আছে কিনা? নিঃসন্দেহে এখানে 3d অরবিটাল আছে বা 3d উপশক্তি স্তর আছে, কিন্তু আমরা সেটা লিখিনি কেন? কারণ যেহেতু আমাদের এখানে p উপশক্তি স্তরটা এখনো পূর্ণ হয়নি, সুতরাং ইলেকট্রন 3d তে যাবে না।
বিধায় আমরা 3D না লিখে 3p দিয়ে শেষ করে দিয়েছি, তবে 3D অরবিটাল এখানে অবশ্যই আছে। তাহলে 3D উপশক্তি স্তর যদি থাকে, 3D উপশক্তি স্তর, তাহলে এখানে অরবিটাল থাকবে কয়টা? আমরা একটু আগে দেখে নিয়েছিলাম প্রথমেই যে ডি উপশক্তি স্তরে অরবিটাল থাকে 5টা। তাহলে এখানে অরবিটাল আছে আমাদের কয়টা? 5টা। তাহলে এখানে আমরা দেখতেছি 3D উপশক্তি স্তর আছে, আর 3D উপশক্তি স্তর থাকলে তার ফাঁকা অরবিটাল আছে এখানে কয়টা? 5টি ফাঁকা অরবিটাল আছে। কেমন? 5টি ফাঁকা অরবিটাল। তাহলে আমরা ফাঁকা অরবিটাল পেয়ে গেলাম, যোজ্যতা স্তরে জোড় ইলেকট্রনযুক্ত অরবিটাল পেয়ে গেলাম। পুনরায় আবার এটাকে উত্তেজিত করে নেই। উত্তেজিত করার সময় এবার হবে 3px2। সবসময় জোড় ইলেকট্রনযুক্ত যে অরবিটালগুলো থাকবে সেটা বাম দিক থেকে, ডান দিক থেকে ইলেকট্রন, হ্যাঁ, ডান দিক থেকে ধীরে ধীরে আমাদের ভেঙে ভেঙে বাম দিকে আসতে হবে। তাহলে py একটা আছে, pz একটা আছে, 3px এ দুটো ইলেকট্রন আছে, তার একটা ইলেকট্রন এখানে থাকবে, আর একটা ইলেকট্রন 3px থেকে একটা ইলেকট্রন 3dxy এ যাবে, এবং 3s2 এটা ঠিক থাকবে। একবারেই আমরা দুইটা জোড়কে একবারেই ভেঙে দিব না, একটা একটা করে ভেঙে দিব। তাহলে 3px থেকে একটা ইলেকট্রন 3dxy এ গেল, এক্ষেত্রে আমাদের মোট বিজোড় ইলেকট্রন হয়ে গেল 4টা। তাহলে বিজোড় ইলেকট্রন 4, অর্থাৎ এর যোজনী কত হচ্ছে? 4 হচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখি এই মৌলটাকে আবার উত্তেজিত করা যাবে কি না। আমরা দেখি সালফারকে পুনরায় উত্তেজিত করতে পারি কিনা। তাহলে সালফার পুনরায় উত্তেজিত করার জন্য আমাদের এই শর্ত দুটো আছে। তাহলে দেখো, সালফারে 3D উপশক্তি স্তরে 5টি ফাঁকা অরবিটাল ছিল, তার একটিতে ইলেকট্রন প্রবেশ করছে, তার মানে এখন এই জায়গায় 4টি ফাঁকা অরবিটাল আছে, আর জোড় ইলেকট্রন যুক্ত অরবিটাল আছে আমার একটা, 3s2। তাহলে এবার আবার যদি উত্তেজিত করি, তাহলে 3s থেকে একটি ইলেকট্রন 3dyz অরবিটালে যাবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে সালফার পুনরায় উত্তেজিত করে নিলাম। তাহলে 3s থেকে একটা ইলেকট্রন 3dyz এ যাবে, 3px, 3py, 3pz, 3dxy সব বিজোড়। তাহলে এক্ষেত্রে বিজোড় ইলেকট্রন পেয়ে যাচ্ছে আমরা কয়টা? 6টি। তাহলে আমাদের যোজনী কত হবে? 6। তাহলে সালফার এর যোজনী, সালফারের যোজনী আমরা এখানে পেলাম 2, তারপরে পেলাম 4, আর এবারে যোজনী পেলাম 6। তাহলে সালফার যেহেতু একের অধিক যোজনী প্রদর্শন করে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সালফার পরিবর্তনশীল যোজনী দেখাতে পারে। ঠিক আছে? আচ্ছা, এভাবে তোমরা ফসফরাস এবং ক্লোরিন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে নিজেরাই করতে পারবা। ফসফরাসকে 2বার উত্তেজিত করলেই হবে, ক্লোরিনের বেলায় আরও একবার বেশি করে, এখানে আমরা 3বার উত্তেজিত করছি সালফারকে, ক্লোরিনের বেলায় তোমাদেরকে 4বার উত্তেজিত করতে হবে। তাহলে ক্লোরিনের 4টা যোজনী আমরা বের করতে পারবো। তাহলে আমরা এটা আলোচনা করলাম পরিবর্তনশীল যোজনী। এবারে আমরা আলোচনা করব গাঠনিক সংকেত নিয়ে। আমরা এবারে গাঠনিক সংকেত দেখব। হ্যাঁ, গাঠনিক সংকেতটা হলো স্ট্রাকচারাল ফর্মুলা, এটা কিভাবে হবে। প্রথমে আমি সংজ্ঞা বোঝার জন্য সংজ্ঞাটাই দিছি। কেন্দ্রীয় মৌলের সাপেক্ষে অন্য মৌলগুলো যেভাবে বিন্যস্ত থাকে, তা যে সংকেতের মাধ্যমে দেখানো হয় তাকে গাঠনিক সংকেত বলে। গাঠনিক সংকেত, এখানে আমাদের প্রশ্ন হতে পারে, স্যার কেন্দ্রীয় মৌল কোনটা? কেন্দ্রীয় মৌল সাধারণত ওই মৌলগুলোকেই বলা হচ্ছে একটা যৌগে যে মৌলের যোজনী সবচেয়ে বেশি থাকে, হ্যাঁ, যে মৌলের যোজনীটা সবচেয়ে বড়, ওই মৌলটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় মৌল। এখানে আমরা উদাহরণ হিসেবে বেছে নিতে পারি পানি। আমরা সবাই জানি পানিতে হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2। তাহলে এখানে কেন্দ্রীয় মৌল কি হচ্ছে বলো দেখি? নিঃসন্দেহে কেন্দ্রীয় মৌল হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের সাপেক্ষে 2টা হাইড্রোজেন পরমাণু যেভাবে যুক্ত থাকবে, এটা যেভাবে দেখানো হবে, এই সংকেতটাকেই বলা হচ্ছে গাঠনিক সংকেত। তাহলে অক্সিজেন মাঝখানে রাখবো, দুই পাশে অক্সিজেনের যোজনী 2টা বের করে নেব, অর্থাৎ এদিকে একটা রেখা টেনে দেবো, এদিকে একটা রেখা টেনে দেবো, এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন। আচ্ছা, অক্সিজেনের যোজনী 2 হয়ে গেল। এখন হাইড্রোজেনের যোজনী আমাকে কি করতে হবে? 1 মেলাতে হবে। হাইড্রোজেনের যোজনী, এই রেখাটা অক্সিজেনের জন্যও যোজনী হিসেবে কাজ করবে, হাইড্রোজেনের জন্যও যোজনী হিসেবে কাজ করবে। ঠিক অনুরূপভাবে এইদিকেও তাই। তাহলে অক্সিজেনের যোজনী 2 মিলে গেল, হাইড্রোজেনের 1, এদিকেও হাইড্রোজেনের 1। আচ্ছা, এবার আসি আমরা সালফিউরিক অ্যাসিড। এটা ছোট ছিল, এটা দেখে সালফিউরিক অ্যাসিডে এখানে কেন্দ্রীয় মৌল কে হবে? তাহলে আমরা একবার চিন্তা করি, হাইড্রোজেনের যোজনী বা জারণ সংখ্যা +1, অক্সিজেনের যোজনী হলো 2, জারণ সংখ্যা -2। তাহলে সালফারের কত হবে? তাহলে এইটা যদি আমাদের মুখস্থ থাকে তাহলে ভালো, না থাকলে আমরা চট করে মৌখিকভাবে হিসাব করে
বা রাফ করে খুব দ্রুত বের করে নিতে পারবো। সুপ্ত যোজনী বের করার সময় আমি তোমাদেরকে কার্যকর যোজনী বের করা শিখিয়ে দিয়েছিলাম, ওখানেই ভালো করে খেয়াল করে দেখতে পারবা। হ্যাঁ, আচ্ছা, আমরা সক্রিয় যোজনীটা মনে হয় এখনো করেনি, আমরা এরপরে আমি সক্রিয় যোজনীটা তোমাদের বের করা শিখিয়ে দিচ্ছি। তাহলে -2 গুণন 4 ইকুয়াল 0। তাহলে এখান থেকে 2 প্লাস এক্স মাইনাস 4 দুগুণে 8 ইকুয়াল 0। তাহলে হচ্ছে এক্স মাইনাস 6 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে আমাদের বোঝা গেল যে এখানে সালফারের যোজনী কত আছে, 6। আমি আবারও বলতেছি, দেখো সালফিউরিক অ্যাসিড পুরো যৌগটা আধানবিহীন। আধানবিহীন অবস্থায় সকল মৌল বা যৌগের জারণ সংখ্যা 0 হয়। হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, হাইড্রোজেন আছে 2, এই জন্য গুণন 2। যে মৌলটা যোজনী বের করব সেটাকে ধরে নেব এক্স, প্লাস আবার প্লাস লিখলাম, অক্সিজেনের জারণ সংখ্যা হলো -2 গুণন 4, 4টা আছে এই কারণে 4, ইকুয়াল যেহেতু যৌগটা আধানবিহীন তাই জারণ সংখ্যা 0, 2x 4 দুগুণে 8 ইকুয়াল, তাহলে x ইকুয়াল টু 6। এখান থেকে বোঝা গেল যে সালফারের সক্রিয় যোজনী বা যোজনী এখানে কত আছে, 6। তাহলে আমরা বুঝলাম যে এখানে কেন্দ্রীয় মৌলটা হচ্ছে সালফার। সালফারের সাপেক্ষে হাইড্রোজেন এবং অক্সিজেন কিভাবে যুক্ত থাকবে সেটা আমরা যে প্রক্রিয়া দেখাবো, এটাই হচ্ছে গাঠনিক সংকেত। যদি দেখা যায় কেন্দ্রীয় মৌলের সাপেক্ষে অক্সিজেন থাকে, এরকম অক্সিজেন যতটা থাকবে আমরা প্রথমেই ততটা রেখা টেনে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা আছে, 4টা রেখা টেনে নেব। 4টা রেখা টেনে নেওয়ার পরে হ্যাঁ, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে সব সময় অক্সিজেনের যোজনী 2 মিলাতে হবে, সালফারের যোজনী মিলাতে হবে 6, হাইড্রোজেনের যোজনী হবে 1। তাহলে আমরা এদিকে দেখতেছি এই অক্সিজেনের যোজনী আছে 1, তাহলে এখানে আমরা যদি আরেকটা হাইড্রোজেন বসে দিতে পারি তাহলে অক্সিজেনের যোজনী হয়ে যাবে 2, হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। একইভাবে এদিকে আছে অক্সিজেন 2, এই অক্সিজেনের যোজনী 2 হয়ে গেল, আর এই 1 হলো হাইড্রোজেনের যোজনী। তাহলে আমাদের এই অক্সিজেনের যোজনী মিলে গেল, হাইড্রোজেনের যোজনী মিলে গেল, অনুরূপভাবে এদিকেও মিলে গেছে। এখন থাকতেছে এই অক্সিজেনের যোজনী 2 মেলানো আর এই অক্সিজেনের যোজনী। এই ক্ষেত্রে আমরা কি করব, ডাবল বন্ড দিয়ে দেব, দ্বিবন্ধন করে দেব। দ্বিবন্ধন দিলে হচ্ছে সালফারের যোজনী 1, 3, 4, 6, সালফারের যোজনী 6 মিলে যাবে, অক্সিজেনের যোজনী প্রত্যেকটারই 2 মিলে যাবে। এটা হলো সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত আমরা বিভিন্নভাবেই দেখাতে পারি, কিন্তু আমাদের যে জিনিসটা সবার আগে খেয়াল রাখতে হবে সেটা হলো আমরা ওই মৌলগুলোর যোজনী ঠিকভাবে দেখাইতে পারছি কিনা। যোজনীটা সঠিকভাবে দেখানোটাই হলো মুখ্য ব্যাপার। গাঠনিক সংকেত বিভিন্ন স্টুডেন্ট আমরা বিভিন্নজন বিভিন্নভাবেই করতে পারবো, এটার কোনো সমস্যা না। আচ্ছা, আমরা এভাবে প্র্যাকটিস করবো। তো বাসায় তোমরা এই গাঠনিক সংকেতগুলো এখানে দেওয়া আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পারক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড। করবা না পারলে অবশ্যই কমেন্টে জানাবা, আমরা অবশ্যই এগুলো পরে অবশ্যই আমি এগুলো সলভ দেবো। আচ্ছা, আমাদের যে টপিকসটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে সুপ্ত যোজনী নির্ণয়। আমি তোমাদের সুপ্ত যোজনীটা খুব সংক্ষেপে করে দিচ্ছি এখানে। গত লেকচারে আমাদের যোজনীর পরে একটা ছক দেওয়া ছিল, ওই ছকটার দিকে সবাই খেয়াল করো। আমরা সুপ্ত যোজনী এখন আলোচনা করব। সুপ্ত যোজনী এটা বের করি কিভাবে, সর্বোচ্চ যোজনী মাইনাস কার্যকর যোজনী। এই কার্যকর যোজনীটাকেই আমরা কি বলি, সক্রিয় যোজনী বলি। কার্যকর যোজনীটাকে কি বলা হয়, সক্রিয় যোজনী। আচ্ছা, প্রশ্ন ধরো একটা দেওয়া হলো যে SO2 সালফার ডাইঅক্সাইড, সালফার এর সুপ্ত যোজনী নির্ণয় করো। সুপ্ত যোজনী নির্ণয় করো। আমরা প্রথমেই সুপ্ত যোজনী বের করার আগে আমাদের যেটা দরকার, সর্বোচ্চ যোজনী সবসময় মুখস্থ রাখতে হবে আমাদেরকে, আর কার্যকর যোজনী বা সক্রিয় যোজনী আমাদেরকে বের করে নিতে হবে। বের করার উপায়টা কি আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে যে মৌলটার বের করতে বলবে ওই মৌলটার আমরা কার্যকর যোজনীটা বা জারণ সংখ্যাটা ধরে নেব। ধরি সালফার এর জারণ সংখ্যা ইকুয়াল টু হলো x। অন্য মৌল যেটা আছে তার ক্ষেত্রে আমরা লিখবো জানা আছে, কথাটা লিখে রাখবো, জানা আছে অক্সিজেন এর জারণ সংখ্যা আমরা সবাই জানি -2। এই যৌগটা যেহেতু আধানবিহীন, আধানবিহীন থাকলে সকল মৌল বা যৌগের জারণ সংখ্যা 0 হয়, একটু আগেই আমি বলে দিলাম। তাহলে শর্ত মতে সালফার জারণ সংখ্যা x ধরবো, অক্সিজেনের জারণ সংখ্যা -2 গুণন 2 ইকুয়াল 0 বা x - 4 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে সালফারের সক্রিয় যোজনী কত হচ্ছে, সালফার এর সক্রিয় যোজনী হচ্ছে 4, সক্রিয় যোজনী 4। অতএব সালফার এর সুপ্ত যোজনী তাহলে কত হবে,
সালফারের সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। সালফারের সর্বোচ্চ যোজনী আমরা জানি 6, আর এই যৌগে সালফারের কার্যকর যোজনী হলো 4, তাহলে সালফারের সুপ্ত যোজনী কত হচ্ছে 2। আচ্ছা, এইভাবে আমরা, হ্যাঁ তোমরা এইভাবে আমি এখানে নিচে আন্ডারলাইন করে দিচ্ছি যে মৌলগুলোর, এই মৌলগুলোর সুপ্ত যোজনী তোমরা বাসায় বের করার চেষ্টা করবা। এইখান থেকে পারকুলিক অ্যাসিড থেকে ক্লোরিনের সুপ্ত যোজনী বের করবা, হ্যাঁ HNO2 নাইট্রাস অ্যাসিড, এখান থেকে নাইট্রোজেনের সুপ্ত যোজনী বের করবা, ফ্রাস ক্লোরাইড থেকে আয়রনের, ফেরিক ক্লোরাইড থেকে আয়রনের সুপ্ত যোজনী বের করবা। এগুলো শিখবা। আচ্ছা, আমরা এরপরে আগামী দিনে আমরা আলোচনা করব আয়নিক বন্ধন নিয়ে। আয়নিক বন্ধন নির্ণয় করার জন্য আয়নিক বন্ধনের কিছু নিয়ম তোমাদের মনে রাখতে হবে। আমি আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের নিয়ম দুটো আজকে লিখে দিচ্ছি, হ্যাঁ তোমরা এটা মুখস্থ রাখবা, আর আগামী দিনে আমরা এটা আলোচনা করব। বন্ধ করেন। আচ্ছা, আমরা দেখতেছি আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন প্রধানত কিভাবে হয়? আয়নিক বন্ধন মূলত তৈরি হয় ধাতু আর অধাতুর সমন্বয়ে। হ্যাঁ, ধাতু সর্বদা ইলেকট্রন ত্যাগ করবে, অধাতু সর্বদা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমরা আয়নিক বন্ধনটা বলতে পারি ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের ফলে যে বন্ধনের সৃষ্টি হয়, বা ইলেকট্রন বিনিময়ের ফলে বা ইলেকট্রন আদান প্রদানের ফলে যে বন্ধনের সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে আয়নিক বন্ধন। আমি এখানে উদাহরণ দিয়েছি সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, অসংখ্য উদাহরণ আছে। আমরা ইনশাআল্লাহ এই উদাহরণগুলি নিয়ে সামনের দিন আলোচনা করব। তো এর জন্য আমাদের যেটা প্রয়োজন হবে, আয়নিক বন্ধন কিভাবে তৈরি হবে, এইটার জন্য আমাদের কিছু নিয়ম এখানে দেওয়া আছে। এই নিয়মগুলো আমরা ফলো করবো বেশি করে। হ্যাঁ, নিয়মগুলো ফলো করলেই আমরা আগামী ক্লাসে বুঝতে পারবো সহজেই যে কীভাবে আয়নিক বন্ধন তৈরি হয়। প্রথম নিয়মটা হচ্ছে প্রথমে উভয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস দিতে হবে। যে মৌলগুলো থাকবে দুইটা মৌলেরই আমরা ইলেকট্রন বিন্যাস দিব প্রথমে। 2 নম্বর হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে কোনটা ধাতু কোনটা অধাতু হবে সেটা শনাক্ত করবো বা বের করে নেব। আমরা জানি ইলেকট্রন বিন্যাস করার পর যে মৌলটা শেষ কক্ষপথে 1, 2 বা 3টে ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে ধাতু, আর যে মৌলটা ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে 5, 6, 7টা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে অধাতু। তৃতীয়ত আসি, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ধাতুটা তার শেষ কক্ষপথের ইলেকট্রন ত্যাগ করবে অষ্টক পূরণের জন্য, সে ধনাত্মক আয়নে পরিণত হবে। একইভাবে অধাতুটা তার শেষ কক্ষপথে অষ্টক পূরণের জন্য যতটা ইলেকট্রন প্রয়োজন ততটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সে ঋণাত্মক আয়নে পরিণত হবে। যেহেতু অষ্টক পূরণেরই ব্যাপারটা, অবশ্যই অষ্টক পূর্ণ থেকে নিষ্ক্রিয় গ্যাসের চতুর্থ ধাপে এসে ওই ধনাত্মক আয়ন এবং ওই ঋণাত্মক আয়নটা নিঃসন্দেহে পাশের কোনো না কোনো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। শেষে এসে যে কাজটা হবে, ওই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা, এখানে স্থির বৈদ্যুতিক শব্দটা একটু বাড়াবাড়ি, আমরা জানি যে চৌম্বকের ধর্মই হলো, হ্যাঁ বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সেটাই আমরা যদি লিখে দিই যে অথবা ধনাত্মক ও ঋণাত্মক আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ গঠন করে, সেটাতেও আমাদের হবে। তো আমরা এই নিয়মগুলা সবাই কমপ্লিট করে রাখবো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন দুটো নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।